দুর্নীতি দুঃশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বেনজিররা তৈরি হবেই। আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক, তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের দুইজন মরবে। আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে, তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায়। আবার ক্ষমতায় গিয়ে এই আলেমরা আমাদেরকে নির্মম নিষ্ঠুরভাবে শাপলা চত্বরে হত্যা করেছে। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, সাবেক সেনা প্রধান আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে। সেখানে বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। এ সময় তিনি বেনজির ও আজিজকে গ্রেপ্তারের কঠোর বার্তা দিয়েছেন। সুপ্রদর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। বিশেষ করে স্বাভাবিকভাবেই যদি রাষ্ট্রে কোনো জবাবদিহিতামূলক সরকার না থাকে, গণতন্ত্র ভোটাধিকার না থাকে, তাহলে সরকারের জবাবদিহিতা থাকবে না। আর জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি দুঃশাসন বাড়বেই। আর দুর্নীতি দুঃশাসন যেখানে থাকবে সেখানে এই আজিজ বেনজিররা তৈরি হবেই। আমার দুঃখ হয় যে ওবায়দুল কাদের কিছুদিন আগে কি নির্লজ্জের মতো কথা বলেছেন যে আজিজ বেনজির সরকারের কেউ না। তাহলে কি আজিজ বেনজির আমাদের লোক, বিএনপি জামাতের লোক? হৃষ্টপুষ্ট করে আজিজকে আপনার বর্ডার গার্ড বিজেপির প্রধান থেকে সেনা প্রধান বানিয়েছেন। আজিজের খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন। বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনার বিরোধী দলকে গুম খুন করার জন্য র্যাবের প্রধান বানিয়েছেন, কসাই বানিয়েছেন, তারপরে পুলিশ প্রধান বানিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন 7 জনকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির কারণে নিষেধাজ্ঞা দিল, সেই সময় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। মানে ওই যে একটা গল্প আছে না, যে যার এক কান কাটা লজ্জায় সে গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না, কান ধরে ধরে হাঁটে। আর যার 2 কান কাটা বেহায়ার মতো কয় বাজারের মধ্যখান দিয়ে হাঁটে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহাল রেখেছিলেন। আপনার নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বেনজিরকে বহাল রেখেছেন। এমনকি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যে ডকুমেন্টারি হলো, যেখানে স্পষ্টভাবে দেখানো হলো আজিজ তার ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার ভাইদের পাসপোর্ট বানিয়েছেন। তারপরেও কিন্তু আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় তাবেদার সরকার ক্ষমতায় থাকতেই বিরোধী দলের দমন পীড়নের জন্যই আজিজ বেনজিরদের মতো কসাই তৈরি করেছে। আজিজের কারণে আজকে আপনারা শুনেছেন বিএনপির আমলের এক ভদ্রলোক বিডিআরের প্রধান ছিলেন, প্রায় টক শোতে তিনি কথা বলেন। তিনি বলেন তাদের একটা এমইউ আপনার বাংলাদেশের সমঝোতা বোঝাপড়া বলতে পারেন, তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের 2 জন মরবে, একজন বিএসএফ আর একজন সিভিলিয়ান। এটা তাদের একটা বোঝাপড়া ছিল, যেই কারণে সেই সময় সেই বেগুনবাড়িতে ভারতীয় বিএসএফ কে গণধোলাই দিয়েছিল আমাদের বিএসএফরা। আর এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকার ভারতের গোলামেরা রাজশাহীতে যখন আমাদের জেলেদেরকে বিএসএফ ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের বিএসএফ যখন আমাদের বিজেপি যখন বাধা দিয়েছিল, তখন হাতাহাতি ধাক্কাধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। গুলি সে সময় ছুটছিল 2 পক্ষ থেকেই। তখন আমাদের বিজেপির সাহসী সন্তানেরা সংবাদ সম্মেলন করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে, বাংলাদেশি আমরা জাতি হিসেবে মদ্যপ নই যে আমাদের আপনার নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে, গুলি তোমরা আগে করেছিলাম। এই রকমের একটা বোল্ড কথা বলায়, একটা সাহসী উচ্চারণ করায় এই ভারতীয় তামিলনাড়ু এবং গোলাম সরকারের গোলামরা যারা বিজেপি, এনএসআই, বিজেপি, পুলিশ আছে, তারা যে চাকুরিটা গোলামি করছে তার নজির সেই সময় আমরা দেখেছিলাম। সেই সাহসী কর্মকর্তাকে বিজেপি থেকে সরিয়ে ওই ক্ষেত্রে তাকে সরিয়ে দিয়েছিল। তো আজকে এই আজিজ এবং বেনজির, পুলিশ এবং সামরিক বাহিনী প্রধান 2 প্রধানের যদি এই অবস্থা হয়, বন্ধুগণ আপনারা একটু কমন সেন্স থেকে চিন্তা করেন, তাহলে বাকিদের কি অবস্থা? আজকে এমন কোন সরকারি সেক্টর দপ্তর অফিস আছে যেখানে ঘুষ দুর্নীতি চলে না? ঘুষ ছাড়া আপনি সেবা পাবেন। এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয়, হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়। আজকে দুর্নীতি রাষ্ট্রের রন্ধে রন্ধে এইভাবে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে। কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে যুব সমাজকেই জাগতে হবে, তরুণ সমাজকেই জাগতে হবে। বাংলাদেশের ইতিহাসের দিকে যদি আপনারা তাকান, আমাদের খুব গর্বের যে ইতিহাসগুলো, 52 ভাষা আন্দোলন বলেন, 69 গণ অভ্যুত্থান বলেন, 70 নির্বাচন এবং 71 মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন। আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে 86 সালে ঘোষণা দিয়েছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। ঢাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই প্রতারণা আপনাদের মনে আছে তো? 96 সালের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো, মাশাআল্লাহ, একের মাথায় এই পর্যন্ত কালো পট্টি বাঁধা, খুব ধার্মিক। কারণ 91 এর নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে, তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম
বিদ্বেষী ভারতীয় তোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে, তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায়। আবার ক্ষমতায় গিয়ে এই আলেম আমাদেরকে নির্মম নিষ্ঠুর ভাবে সরকার চত্বরে হত্যা করেছে। এমনকি মামুনুল হক সহ আলেম আমাদেরকে কিভাবে চরিত্রে কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন। অথচ এই প্রধানমন্ত্রী তো এই সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী। এখন তো জাহিলি সনদে দেশ চলছে। দেশ যেভাবে চলছে ভাই সেই আপনার আরবের আইএমএ জাহিলিয়াত যুগ, আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী জাহিলিয়াতের যুগ চলছে। কাজে তাদের কথা এক, কাজে আরেক। তো এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ভারতের কাছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ। আমার সীমান্ত দিয়ে, আমার বর্ডার দিয়ে, আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে, ট্রেন চলবে, গাড়ি চলবে, হেলিকপ্টার চলবে, নামে মাত্র ফিতে, নামে মাত্র ট্রানজিটে। আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি গোলা বারুদ যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে, আমাদের সেই চেক করার শক্তি নাই। প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠী নির্বাচনের আয়োজন করেছে। হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে জেলে পুরে নির্বাচন করেছে। মোদিও এই একই পদ্ধতি করছে, কারণ মোদিও এখানে ইডি সিবিআই দিয়ে এই আপনার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অনেকটা হয়রানি করেছিলেন, দল ত্যাগ করেছিলেন, ভাগিয়ে নিয়েছিলেন। একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে, শাহজাহান ওমরকে নৌকা উঠাইছেন, বেঈমানদেরকে দিয়ে বিএনপি ভাঙ্গা তৃণমূল করেছেন, এবং এই যে আমাদের কিছু দর্শক ছিল এই টাকা পয়সা দিয়ে একটা জোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল, কারণ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে পোষাচ্ছিল না। কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই। কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদী অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিল। আজকে আওয়ামী লীগ খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, স্মার্ট বাংলাদেশের কথা বলছে। একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটে মোদীর প্রচারণা। ডিজিটাল বাংলাদেশের কথা বলছে না, স্মার্ট বাংলাদেশ। কত সুন্দর নাম শোনায়। আজকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বরিশালে আমার কোনো ভাই, মা, বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয়, হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয়, তাকে প্রপার চিকিৎসা, যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে? তাই আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না, চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই। তখন ঘোরার ডিমের স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট উঠেছে, হলে যাও, ডিপার্টমেন্টে যাও, চেয়ারম্যানের সাইন নাও, প্রভোস্টের সাইন নাও, এইখানে দৌড়াও, ওইখানে দৌড়াও, একটা নাজেহাল কাণ্ড। দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে, সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা? কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ? পাসপোর্ট করতে যান, আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডি সার্ভারে আছে। পাসপোর্ট করতে গেলে তারপরে তো দালালকে টাকা দেওয়া লাগে, হয়রানি, নানান ধরনের একটা আপনার পরিস্থিতি। তো তাহলে কে ঘোরার দিবে? তোমরা স্মার্ট বাংলাদেশ করলা। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ করেছো, ডিজিটাল বাংলাদেশ করেছো লুটপাট করার জন্য, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েব করার জন্য, শেয়ার বাজার থেকে শেয়ার বাজার লুট করার জন্য, এবং এই লুটপাটকে আড়াল করতেই এই স্মার্ট বাংলাদেশের গল্প শোনানো হচ্ছে। আমাদেরকে স্মার্টের কথা বলে বোকা বানাচ্ছে। গতকালকে বাজেট দিয়েছে ছাত্রলীগের আমাদের ভাইদের বক্তব্য শুনলাম, তারা নাকি প্রধানমন্ত্রীকে সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক বিভিন্ন পদে ভূষিত করেছে। তো এখন দলীয় নেত্রীকে, নেতা নেত্রীকে তো তারা ভূষিত করবেই, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, কূটনীতিক, আন্তর্জাতিক, হ্যাং ট্যাং। এমনকি এমন বলেছে যে শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র নাকি হবে। অথচ এশিয়ার মধ্যেও যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ সবচেয়ে কম, স্বাস্থ্য খাতে বরাদ্দ সবচেয়ে কম। তো এই যে আমাদের ছাত্রলীগের বন্ধুরা, ছাত্র বন্ধুরা পড়াশোনা করেও তারা গোয়েবলসের মতো সরকারের দালালি করার জন্য, লেজুর ভিত্তি করার জন্য মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন, তরুণ সমাজকে নৈতিকভাবে বিচ্যুত করছেন মিথ্যার ফাঁপা বেলুন দিয়ে, যে এটা শিক্ষা বান্ধব বাজেট, স্বাস্থ্য বান্ধব বাজেট, কৃষি বান্ধব বাজেট। অনেকদিন ধরে আমাদের সর্বমহলের বুদ্ধিজীবীরা বলে আসছেন বাজেটের ন্যূনতম 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া উচিত বাংলাদেশের মতো একটা অনুন্নত এবং ওভার পপুলেটেড কান্ট্রির জন্য। এখন পর্যন্ত 53 বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট 12% ছাড়াইতে পারে নাই। গতবার ছিল 11.57, এইবার করেছে 11.88। তারপরে এই বাজেটে আপনার
আপনি রিক্সা চালাইবেন, ব্যবসা করবেন, আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করে দেশে পাঠাবেন, এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন, সম্পদও করেন, আপনাকে কর দিতে হবে। সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে 30% পর্যন্ত। আর যারা সালমান রহমানের মতো ব্যাংক ডাকাতি করবে, শেয়ার বাজার লুট করবে, ইসলামের মতো লুট করবে, কালো টাকা বানাবে, আজিজ বেনজির হবে, আজিজ বেনজিরের মতো সারা দেশের সম্পদের পাহাড় করবে, তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে তারা পরিশ্রম করে রক্ত পানি করে টাকা ইনকাম করে, এই জন্য ওরা গাদা, ওদের উপরে কর 30%, তোমরা চুরি চামারি করবা, গণভবনে কিছু পাঠাবা, এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা, তোমাদের জন্য কর কত 15%। এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য, অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র 15% করে এটা সুযোগ দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে। এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত কোনো সম্পদ কেউ ভোগ করতে পারবে না। তাহলে এই যে 15% ঘুষ দিয়ে, আপনার কর দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে কালো টাকা যে সাদা করার সুযোগ দেওয়া হলো, তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন। এই সরকার সংবিধানের কথা বলছেন, ওই কারণে বলেন একটা গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দিয়ে যাচ্ছে ভিজে ভিজে, আরেকজন সাধারণ পাবলিক ছাতা নিয়ে যাচ্ছে। পরে টুপিওয়ালা পাবলিক, আমরা স্বাভাবিকভাবে একটু নামাজ একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি, তো সে বলছে ভাই আপনি কি বেকুব নাকি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন কেন, বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন, আল্লাহ বৃষ্টি দিচ্ছে আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন? তো সে আপনার পরে ছাতাটা ফালাই দিচ্ছে, সে এটা আল্লাহর রহমত ভিজে ভিজে যাইতেছে। পরে আবার দেখে যে পিছনে তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে। তো এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাজদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে। স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোঁকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে। এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয়। সংবিধান আছে, নির্বাচন নিয়ে বলেছে না এক চুল পরিমাণে নড়া যাবে না। আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুলি মেরে সাইডে ফেলে দিছে। বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তোয়াক্কা করছে হুজুরের মতো, যখন মানে ওই ভদ্রলোকের মতো, হুজুর তো না, একটা সাধারণ পাবলিক, যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার ছাতাটা নেওয়ার জন্য ওই কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে। তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে, নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে। আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে 52, 69, 71, 90 সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তরুণরাই রক্ত ঢেলেছে, তরুণরাই সংগ্রাম করেছে। আজকের এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকে এই রাজপথে নামতে হবে, তরুণদেরকে এই রাজপথে ঢেউ তুলতে হবে। তরুণরা, যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই ফাঁসিবাদের পতন হবে না। যুব অধিকার পরিষদকে, ছাত্র অধিকার পরিষদকে, এই গণ অধিকারী তারুণ্য নির্ভর সংগঠন, তাদেরকে বলবো এই দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সংগঠিত করুন। আজকে রিকশাওয়ালা ভাইরা মিছিল করেছে, এই বাজেটে নাকি চালের দাম কমবে, তেলের দাম কমবে, চিনির দাম কমবে, আলামত কিছু দেখতেছেন? এর আগে 3টা না 4টা পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল, আলু, পেঁয়াজ, তারপরে আরো কয়েকটা, ডিমের দামও যেই দিন বাইধা দিয়েছে তার পরের দিন এক এক বাজারে এক এক রকম ভাবে বিক্রি হচ্ছে। পরে মাঝখানে ওই মন্ত্রীকে বলছিল, আপনারা শুনেছেন সেই 3 গোপাল ভাঁড়ের মানে 3 বলদা বন্ধুর গল্পের মতো 3 মন্ত্রী প্রেস ব্রিফিং এর আয়োজন করেছেন। সেখানে একজন মন্ত্রী বলছেন জিনিসপত্রের দাম যদি জনগণের সহনীয় পর্যায়ে না থাকতো জনগণ আন্দোলন করতো। আরে মেয়েরা বড় বড় কথা কন, জনগণের হাতে পায়ে শিকল পরিয়ে, পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়ে 1 সপ্তাহ চ্যালেঞ্জ আপনাদেরকে, পুলিশকে নিউট্রাল করে দেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে। বিরোধী দল একদিকে সমাবেশ করবে, আপনারা ওই গুলিস্তানে সমাবেশ করবেন। বিরোধী দলের আঞ্চলিক ভাষা চালে আপনার সমাবেশ না, জনগণের শ্বাস প্রশ্বাসে আপনারা হাওয়া হয়ে যাবেন। 1 সপ্তাহ যদি সময় দিয়ে সমাবেশ করেন, আপনারা বলছেন যে বিরোধী দল রাস্তায় নামতে পারছেন না, এইভাবে হাত পা বেঁধে পয়সা দিয়ে উল্লাস করছেন। যেমনি ভাবে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করছেন, জনগণের সামনে ভোট এবং নির্বাচন নিয়ে মস্করা করছেন। মোদী ভারতে এত কিছুর পরেও একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি, নির্বাচন হয়েছে, নির্বাচনকে তারা, জনগণের ভোটকে তারা বাতিল করতে পারে নাই, ঠেকাইতে পারে নাই। পাকিস্তানেও নির্বাচন ইমরান খানের নেতা কর্মীরা ভোটের মাধ্যমে জনরায় দেখিয়েছে। আজকে আমাদের দেশে ভোটের ন্যূনতম সেই ব্যবস্থাটা নাই। স্থানীয় নির্বাচন করছে এখন দলীয় প্রতীক উঠাই দিয়ে। বলবে ভাই এটা রাজনৈতিক দলের সভাপতি, আপনারা একটু ভালোভাবে বক্তব্য দেবেন, সব কথা আপনাদের মুখে আসে না। ভাই মন যা চায়
যে এই সমস্ত পাগলগুলো গ্রামের ভাষায় কয় গালানি দিতে। কারণ তারা যখন এই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করে তখন আমরা বলেছিলাম স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে আল্লাহর রাস্তায় মারামারি কাটাকাটি হানাহানিকে গ্রাম পর্যায়ে নিয়েন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি কাউকে অবজ্ঞা করছি না, অসম্মান করছি না, অনেক 5 পাস 2 পাস 3 পাস তারা অনেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে। তাদের যে দাপট, পুলিশের ওসিগণের সময় পাত্তা দেন, আরে আমি শেখ হাসিনার লোক, নৌকার প্রার্থী দেখেছেন না নির্বাচনের সময়, তো এখন কেন সেই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিচ্ছেন? এত শখ করে করলেন, এখন তুলে দিচ্ছেন কেন? এখন তুলে দিচ্ছেন দেখছেন নিজের লোকেরা নিজেদের মাথা ফালাইতেছে। এই গত পরশুদিন ব্রাহ্মণবাড়িয়ায় এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরেই ফেলাইছে। গাজীপুরের কালিয়াপুরেও কিছু আগে দেখলাম ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে মাইরে ফেলাইছে। এখন নিজেরা নিজেদেরকে কুপাইয়া মারতেছে, পিটাইয়া মারতেছে, গুলি করে মারতেছে। এই নির্বাচনের কাউর গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন নৌকা দিয়ে। কেন স্থানীয় নির্বাচনে নৌকা দিয়েছেন আর এখন দিচ্ছেন না? নূহ নবীর নৌকার কথা বলেন। নৌকা এখন এমন ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেই সময় উৎপাতে অত্যাচার নির্যাতন ব্যাংক লুট করে আরেকজনের বউ নিয়ে যায়, ধর্ষণ করে, সম্পদ লুট করে, মানুষকে পিটায়, জাসুদের নেতা কর্মীদেরকে গুলি করে মারে। এই অবস্থা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের তীব্র ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছিল 75-এ, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝছেন এই যে এখন পয়সা গেছে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছিলেন। আজকে তার কন্যা একই পথে একই স্ট্র্যাটেজিতে নৌকা বিলুপ্ত করে এখন নৌকা বাদ দিয়া স্থানীয় নির্বাচন উন্মুক্ত করে দিচ্ছেন। করছেন ভালো, আরেকটা ভালো কাজ করেন, দয়া করে ক্ষমতা আছেন, পার্লামেন্টে আছেন, এখনো এই বিল পাস করুন, স্থানীয় নির্বাচন উন্মুক্ত থাকবে। এই ঢাকার সিটি কর্পোরেশনকে 2টা ভাগ করেছেন, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার ভোগ করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, দলীয় নেতা কর্মীদেরকে লুটপাটের বাগান তৈরি করে দিতে আজকে বাংলাদেশকে এখন একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা ফোকলা করে ফেলেছে, ব্যাংকের লোকজন টাকা রাখতেছে না। সেদিন আমাকে এক ভাই বলছে ইসলামী ব্যাংকের, আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, শুধু ইসলামী ব্যাংক আর বিকাশ অনলাইন একটা। ইসলামী ব্যাংকের একজন বলছে ভাই বেশি টাকা পয়সা থাকলে উঠাই ফেলেন, যে কোনো সময় ব্যাংক জয় বাংলা হয়ে যেতে পারে, মানে ভ্যানিশ হয়ে যেতে পারে। অথচ এই ইসলামী ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ব্যাংক। সেই ব্যাংকটাকে, শুধু সেই ব্যাংকটা, ম্যাক্সিমাম ব্যাংকের অবস্থায় তারা করেছে। ওবায়দুল কাদের বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেই, আমরা শক্ত লাইনে। শেয়ার বাজার লুটের অভিযোগে স্পষ্টত সালমানের প্রমাণের নাম এসেছিল, সেই সালমানের প্রমাণের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বরং সালমানের প্রমাণকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বানিয়েছিলেন। বেসিক ব্যাংকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা, আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? জনতা ব্যাংক থেকে সোনালী, রূপালী, আজকে ব্যাংকগুলোর বাজেট দিয়েছে। একই দিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপির সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি, আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ ভাষায়, খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে দেয় না, ঘুরায়, খালি ঘুরায়, অর্থাৎ দিবে না। লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে, এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায়। তো এই সরকার আসার সময়, ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 23,000 কোটি টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 5.5 লক্ষ কোটি টাকা। কয় গুণ হিসাব করে দেখেন, প্রায় আপনার বলা চলে 10-12 গুণ খেলাপি ঋণ। আমি সিম্পল, আমার একটা রিলেটিভ 10 লাখ টাকার একটা ছোট লোন করেছিল, সেটার জন্য 25,000 টাকা একজনকে ঘুষ দিতে হয়েছে। আর এই যে ছোট ছোট হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূত হবে, আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে? এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে। এই যে 5.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, আর বাজেট দিয়েছে 7,97,000 কোটি টাকা, 2,56,000 কোটি টাকা ঘাটতি। যা বাজেট দিয়েছে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে। এমনকি এই বাজেটেও যা দিয়েছে 1,37,000 কোটি টাকা সুদ দিতে হইবে, সুদ। কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাটকে আড়াল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে, নেতা কর্মীদেরকে হৃষ্টপুষ্ট বানিয়েছে। বৈদেশিক ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন বা বাংলা টাকা প্রায় 11 লক্ষ কোটি টাকা, বাজেটের প্রায় 1.5 গুণ। সর্বশেষ এইটুকু বলতে চাই, এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে, এই দেশটা এই সালমান রহমান আলম কিংবা এই বঙ্গভবন, গণভবনের কতিপয় লুটেরা কিংবা প্রশাসনের আজিজ বেনজিরদের দেশ নয়। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের কোনো বিকল্প নাই, গণ আন্দোলনের কোনো বিকল্প নাই। আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই ফ্যাসিস্ট, এই ভারতীয় দাবিদার, এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকারের প্রতিষ্ঠা করতে হবে। আমরা বাঁচতে, দেশ বাঁচাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।